নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে অভিশপ্ত পুঁথি, লেখক শ্রী অনিরুদ্ধ চৌধুরী। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত পুঁথি। বিখ্যাত রহস্য কাহিনীকার সৌমেন সেন হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। নানা দিকে খোঁজ খবর করেও কোনো হদিশ মিলল না। সৌমেন সেনের ঘর থেকে পাওয়া গেল তার ডায়েরিখানা। সে ডায়েরির পাতায় যে অবিশ্বাস্য কাহিনী লিপিবদ্ধ করা রয়েছে তাই এখানে হুবহু তুলে দেওয়া হলো। ছেলেবেলা থেকেই বই পড়বার দিকে খুব ঝোঁক, সব রকম বই পড়তাম, কিন্তু কোনো রহস্য কাহিনী যদি আমার হাতে আসতো তবে পড়তে গিয়ে আমি নাওয়া খাওয়া ভুলে যেতাম। দেশি বিদেশি বহু লেখকের রহস্য কাহিনীর সঙ্গে আমি পরিচিত হয়েছিলাম আমার কলেজ জীবনের গোড়া থেকেই। চাকরি জীবনে ঢুকেও ছোটবেলার অভ্যাস আমি ছাড়তে পারলাম না। বই পড়ার সঙ্গে সঙ্গে আমি নিজেও রহস্য কাহিনী লিখতে শুরু করলাম। প্রায় রোজই সন্ধেবেলার দিকে কলেজ স্ট্রিটের বই পাড়ায় আমি একবার ঢু মেরে আসতাম। কলেজ স্ট্রিটের ফুটপাতে একটা আজব জায়গা আছে। এখানে নানা ধরনের দুষ্প্রাপ্য পুরানো বই কিনতে পাওয়া যায়। নতুন ধরনের কোনো বই পেলে আমি তা সংগ্রহ করে রাখতাম নিজের ব্যক্তিগত পাঠাগারে। যা বলেছিলাম, আমি লিখতে শুরু করলাম। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে আনলাম লেখা আর পড়ার জগতে। এক ঘর বই আর টেবিলের ওপর একরাশ পাণ্ডুলিপি, এই হলো আমার নিজস্ব জগৎ। লেখার বিষয়বস্তুর জন্য আমাকে খুব ভাবতে হতো না। অনেক অলৌকিক আর রহস্যঘন কাহিনী আমার মনের গহনে আসর জমিয়েছিল। মনের কারাগার থেকে আমি কাহিনীগুলোকে মুক্তি দিলাম ছাপার হরপে। আমার লেখা অলৌকিক গল্পের একখানা সংকলন আমি বের করলাম। বইখানা বাজারে চলল না। ঠিক যেমন করে কাহিনীগুলো আমি ভেবেছিলাম ঠিক তেমন করে কাহিনীগুলোকে আমি ভাষায় রূপ দিতে পারলাম না। সমালোচনা হলো অর্থহীন বাতুলের প্রলাপ বলে। বুঝলাম লেখার ভঙ্গি পাল্টাতে না পারলে আমার লেখার সমাদর কোনো কালেই হবে না। ভাব, ভঙ্গি, ভাষা এবং আঙ্গিক নিয়ে আমি নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। প্রথম বইখানা বেরোবার 1 বছর পরে আমার দ্বিতীয় বইখানা প্রকাশিত হলো। আমার 1 বছরের পরিশ্রম বৃথা যায়নি। দ্বিতীয় বইখানা বাজারে সমাদর পেল। উৎসাহিত হয়ে পরবর্তী 1 বছরের মধ্যে আমি আরও 3খানা বই লিখে ফেললাম। 3খানি বই বাজারে খুব বিক্রি হলো। বুঝলাম আমার ভবিষ্যৎ উজ্জ্বল। 4খানা বই থেকে আমার বেশ কিছু আয় হলো। নতুন পুরনো একরাশ বইপত্র কিনে আমি আমার ছোট্ট ঘরখানা ভরিয়ে ফেললাম। এরপর থেকে প্রতি বছরই আমার 3-4খানা রহস্য উপন্যাস বাজারে বেরোতে লাগলো। লেখক হিসাবে আমি প্রতিষ্ঠা পেলাম, কিন্তু আমার মন ভরল না। আমি চাইলাম সত্যিকারের এমন একখানা অলৌকিক উপন্যাস লিখতে যার উপাদান বাস্তব থেকে নেওয়া। বিভিন্ন পত্র পত্রিকায় আমি লেখা পাঠাতে লাগলাম ঠিকই, কিন্তু আমার মনে হলো এগুলো নিতান্তই গতানুগতিক রচনা। আমি সাহিত্যিক নই, লেখক মাত্র। বাস্তব জীবন থেকে নেওয়া কাহিনীর ওপর অলৌকিক রস সিঞ্চন করে আমি কি কালোজয়ী সাহিত্য সৃষ্টি করতে পারবো? গতানুগতিক ভৌতিক কাহিনীর একটা নিজস্ব ভঙ্গি আছে। আমার ধারণা হলো এই ভঙ্গির বন্ধন থেকে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আমাকে নতুন বিষয়বস্তু খুঁজতে হবে, নতুন বিষয়বস্তুকে নতুন ভঙ্গিমায় প্রকাশ করতে হবে। কোথায় পাবো নতুন বিষয়বস্তু? ভাবতে ভাবতে মনে হলো তন্ত্র সাহিত্যের কথা। তন্ত্রের ভিতর হয়তো আমি নতুন ধরনের অলৌকিক কাহিনী লিখবার উপাদান খুঁজে পাবো। তন্ত্র সাহিত্যের ওপর পড়াশোনা করবার জন্য ন্যাশনাল লাইব্রেরিতে যাতায়াত শুরু করলাম। কলেজ স্ট্রিটের বই পাড়ায় ঘোরা কমে গেলেও একেবারে বন্ধ হলো না। ন্যাশনাল লাইব্রেরিতেই একদিন আলাপ হয়ে গেল নরোত্তম বিশ্বাসের সঙ্গে। আশ্চর্য যোগাযোগ। আমারই মতো নরোত্তম বিশ্বাস পড়াশুনো করছিলেন তন্ত্র সাহিত্য নিয়ে। তার উদ্দেশ্য তন্ত্রের ওপর থিসিস লেখা। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে, মেদহীন ঋজু সরল দেহ, কানের পাশে চুল ঈষৎ ধূসর হয়ে এসেছে। প্রাথমিক আলাপের পর ভদ্রলোক একদিন আমার চা খেতে নিমন্ত্রণ করলেন। ঠিক হলো সামনের রবিবার আমি নরোত্তমবাবুর বাড়িতে যাব। রবিবার সকাল 7টার মধ্যে আমি নরোত্তমবাবুর বাড়িতে পৌঁছালাম। স্বামী স্ত্রী সংসার, বেশ সুখী পরিবার, সন্তান সন্ততির মধ্যে একটি মেয়ে। বছরখানেক হলো তারও বিয়ে হয়ে গেছে। চা খাওয়া শেষ হতে আমি আর নরোত্তমবাবু দুজনে দুটো সিগারেট ধরালাম। কিছুক্ষণ চুপ করে রইলেন নরোত্তমবাবু। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, আচ্ছা সৌমেনবাবু, তন্ত্র সম্পর্কে
আপনি কৌতূহলী হলেন কেন? আপনারও কি তন্ত্রের ওপর রিসার্চ করবার ইচ্ছা আছে নাকি? না, রিসার্চ ঠিক নয়, তন্ত্র থেকে আমি আমার গল্প লিখবার উপাদান খুঁজছি। ও, দেখুন নরোত্তমবাবু, এ সম্পর্কে আমি আপনার কাছ থেকে সাহায্য চাই একটু। কীরকম সাহায্য? আপনি অনেক দিন ধরে তন্ত্রশাস্ত্রের ওপর পড়াশোনা করছেন, কাজেই আপনি বলতে পারবেন কি কি বই বা পুঁথি পড়লে আমি উপকৃত হব। আর তাছাড়া আপনার ব্যক্তিগত পাঠাগারে নিশ্চয়ই অনেক পুঁথিপত্র আছে, সেগুলো আমি যদি পাই তবে আমার খুব ভালো হয়। আমার দিক থেকে যতটুকু সাহায্য করার আমি নিশ্চয় করব, তবে ব্যাপার কি জানেন, তান্ত্রিক পুঁথিপত্র নিয়ে বেশি খাটাখাটি করা বিপজ্জনক। কেন? এমন অনেক পুঁথি আছে যার মধ্যে সম্মোহন, মারণ, উচ্চাটন, সব সাধনা, সব জাগরণ ইত্যাদি তান্ত্রিক প্রক্রিয়ার কথা বিশদভাবে আলোচিত হয়েছে। এসব পুঁথি নিয়ে বেশি খাটাখাটি করলে অথবা বাস্তবে এসব কাজ করতে গেলে অনেক বিপদ হতে পারে। কিন্তু আমি তো কেবল আমার গল্পের উপাদান সংগ্রহ করবো মাত্র। বেশ, আমি আপনাকে একটা বইয়ের তালিকা তৈরি করে দিচ্ছি। এই বইগুলি থেকে আপনি অলৌকিক এবং অতি প্রাকৃত গল্প লিখবার উপাদান পেয়ে যাবেন। তালিকার কিছু কিছু পুঁথি আমার ব্যক্তিগত পাঠাগারই আছে, বাকিগুলো আপনাকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে। নরোত্তম বাবুর কাছ থেকে বিদায় নিলাম। এরপর থেকে শুরু হলো আমার বই সংগ্রহ করার অভিযান। নতুন পুরনো সব রকম বইয়ের দোকানেই আমি ঘোরাঘুরি করলাম, কিন্তু নরোত্তম বাবুর দেওয়া তালিকার সবখানা বই আমি সংগ্রহ করতে পারলাম না। ঘুরতে ঘুরতে একদিন ছেদিলালের পুরনো বইয়ের দোকানে হাজির হলাম। আসুন বাবু আসুন, আপনার পছন্দ মাফিক অনেক বিলেতি কিতাব এসে গেছে, ছেদিলাল আমায় অভ্যর্থনা জানালো। হাসলাম, ছেদিলাল জানে না যে আমার পছন্দটা পাল্টে গেছে। শেষ হলো আজকের প্রথম পর্ব।